প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায়ের তরঙ্গ ও শব্দ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়গুলো হলো তরঙ্গের ক্ষেত্রে কয়েকটি সংজ্ঞা, কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন এবং তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই যে সংজ্ঞাগুলি অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। যদি তোমাদের বইয়ের সংজ্ঞাগুলি নেই, সুতরাং তোমরা সংজ্ঞাগুলি লিখে রাখবে এবং প্রয়োজনীয় চিত্রগুলি আঁকবে, আর আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করি। পূর্ণস্পন্দন, যাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিট ভাইব্রেশন। তো তোমরা লক্ষ্য করো, আমার হাতে একটি ঘড়ি আছে এবং তোমরা সবাই চিনো এই ঘড়িটিতে তিনটি কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। সেকেন্ডের কাঁটাটি কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে যে এগুই দিক থেকে আবার ওই বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণস্পন্দন সম্পন্ন হয়। তেমনি ওই মিনিটের কাঁটাটি একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণস্পন্দন সম্পন্ন হয়। তেমনিভাবে ঘন্টার কাঁটাটির কথা বলা যায়। তাহলে পূর্ণস্পন্দনের সংখ্যাটা কী হবে? তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে ওই বিন্দুতে ফিরে আসলে তাকে পূর্ণস্পন্দন বলে। আমি আবারও বলছি, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসলে তাকে ওই তরঙ্গের পূর্ণস্পন্দন বলে। আশা করি তোমরা সবাই বুঝেছ। এখন লক্ষ্য করো, পর্যায়কাল। বা একে দোলনকালও বলা হয়। তাহলে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল বলা হয়। আমি আবার বলছি, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বা দোলনকাল বলে। একে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। একে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। আর পর্যায়কাল বা দোলনকাল এর এসআই হলো সেকেন্ড। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি আবারও দেখাচ্ছি। একটা ঘড়ির সেকেন্ডের কাঁটাটি কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে এগুই দিক থেকে আবার ওই বিন্দুতে ফিরে আসতে তার 60 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা বলতে পারি সেকেন্ডের কাঁটাটির দোলনকাল হলো 60 সেকেন্ড। আবার মিনিটের কাঁটাটি কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে একই দিক থেকে আবার ওই বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণস্পন্দন সম্পন্ন হয় এবং এই পূর্ণস্পন্দন সম্পন্ন করতে তার 60 মিনিট বা 1 ঘন্টা সময় লাগে। তাহলে মিনিটের কাঁটাটির দোলনকাল হলো 60 মিনিট বা 1 ঘন্টা। তেমনিভাবে ঘন্টার কাঁটাটি কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিক থেকে আবার ওই বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণস্পন্দন সম্পন্ন হয় এবং এই পূর্ণস্পন্দন সম্পন্ন করতে
তার 12 ঘন্টা সময় লাগে। সুতরাং ঘন্টার কাঁটাটির দোলনকাল হলো 12 ঘন্টা। আশা করি এই উদাহরণ থেকে তোমরা বুঝেছ দোলনকাল কি। তাহলে দোলনকালের আমি একটি সূত্র প্রতিপাদন করব, তোমরা লক্ষ্য করো তোমরা, এবং সাথে সাথে খাতায় লিখে রাখবে। মনে করি কোন তরঙ্গ স্মল টি সেকেন্ডে সম্পন্ন করে, সরি কোন তরঙ্গের এনটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে এনটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে স্মল টি সেকেন্ডে, তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে T/n সেকেন্ডে। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বা দোলনকাল বলে। তাহলে আমরা লিখতে পারি T সমান স্মল T/T। এই সূত্রের সাহায্যে আমরা কোন তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল অতি সহজেই বের করতে পারি। তোমরা সবাই খাতা লিখে নাও। হ্যাঁ, আশা করি তোমাদের লেখা শেষ। এখন লক্ষ্য করো কম্পাঙ্ক। যাকে ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলা হয়, তাহলে কম্পাঙ্ক কি? তরঙ্গ সঞ্চারণকারী একটি কণার প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। আমি আবার বলছি, তরঙ্গ সঞ্চারণকারী একটি কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। একই স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমি কম্পাঙ্ক সম্পর্কিত দুটি সূত্র প্রতিপাদন করব বা বের করব। তোমরা লক্ষ্য করো এবং সাথে সাথে খাতায় লিখে রাখো। মনে করি কোন তরঙ্গ স্মল টি সেকেন্ডে সম্পন্ন করে এনটি পূর্ণ স্পন্দন। মনে করি কোন তরঙ্গ টি সেকেন্ডে সম্পন্ন করে এনটি পূর্ণ স্পন্দন। সুতরাং 1 সেকেন্ডে সম্পন্ন করে n/t এত টি পূর্ণ স্পন্দন। তাহলে সংজ্ঞা অনুসারে একটি 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে।
একে যেহেতু এফ দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং আমরা লিখতে পারি এফ সমান n/t। আমরা এই সূত্রের সাহায্যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক বের করতে পারি। আবার লক্ষ্য করো, আবার টি সেকেন্ডে সম্পন্ন করে তাহলে টি সেকেন্ডে সম্পন্ন করে দেখো, তোমরা লক্ষ্য করো এখানে টি হলো কি পর্যায়কাল বা দোলনকাল, যা একটি পূর্ণ দোলনের সময়। তাহলে টি সেকেন্ডে সম্পন্ন করে একটি পূর্ণ স্পন্দন, সুতরাং 1 সেকেন্ডে সম্পন্ন করে 1/tt পূর্ণ স্পন্দন। তো 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। তাহলে এই ক্ষেত্রেও আমরা লিখতে পারি এফ সমান 1/t। এই দুটি সূত্রের সাহায্যে আমরা কোনো তরঙ্গের কম্পাঙ্ক অতি সহজেই বের করতে পারি। আর তোমাদের এই দুইটা সূত্র কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বহু নির্বাচনী প্রশ্নের জন্য, বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নের জন্য এই দুইটা সূত্র অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা এগুলি খাতায় নোট করবে এবং ভালোভাবে শিখবে। তাহলে কম্পাঙ্কের এককটি কী হবে? কম্পাঙ্কের একক সমান তাহলে দেখো আমরা মুখস্থ লিখব না, আমরা কম্পাঙ্কের এককটি বের করব। কীভাবে বের করব? আমরা জানি কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল। আমরা জানি কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল। তাহলে 1/ কী হবে এখানে? 1/পর্যায়কালের একক, পর্যায়কালের একক। আমরা জানি পর্যায়কাল বা দোলনকালের একক হলো সেকেন্ড। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা সেকেন্ড ইনভার্স 1, যাকে বলা হয় কি হার্টজ, যাকে হার্টজ বলা হয়। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে এটি আসে। আমরা লিখতে পারি 1 হার্টজ সমান 1 ভাইব্রেশন পার সেকেন্ড। 1 ভাইব্রেশন পার সেকেন্ড সমান 1 সাইকেল পার সেকেন্ড, 1 স্পন্দন পার সেকেন্ড লিখতে পারি, পার সেকেন্ড 1 স্পন্দন পার সেকেন্ড লিখতে পারি। তাহলে এই সম্পর্কটি কিন্তু বহু নির্বাচনী প্রশ্নেও আসে। তাই তোমরা এটি লিখে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের লেখা শেষ। এখন লক্ষ্য করো বিস্তার।
বিস্তার ইংরেজি হলো ইমপ্লিসিউট। কোনো তরঙ্গ তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের বিস্তার বলে। তাহলে আমি দেখো তোমরা চিত্রটি আঁকি এবং আমার সাথে সাথে তোমরা আঁকো। এই হলো তরঙ্গটির সাম্য অবস্থান। এখানে সোজা দাগটি হলো তরঙ্গের সাম্য অবস্থান। তো কোনো তরঙ্গ তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের কি বলে? বিস্তার বলে। বিস্তার ইংরেজি ইমপ্লিসিউট, তাই বিস্তারকে স্মলের দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটি হলো সাম্য অবস্থান এবং সর্বাধিক যে দূরত্ব দেখো, তাহলে এটি হলো তার বিস্তার। এটি হলো তার বিস্তার। তাহলে সংজ্ঞাটি আমি আবারও বলছি, কোনো তরঙ্গ তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের বিস্তার বলে। তাহলে আমরা বিস্তারটা কীভাবে নির্ণয় করব? তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব, সেই দূরত্বটাই হবে ওই তরঙ্গের বিস্তার। আশা করি তোমরা সংজ্ঞাটি সবাই বুঝেছ এবং চিত্রটি এঁকেছ। দশা। আমরা যখন কোনো বন্ধুর সাথে অনেক বছর পরে দেখা করি বা দেখা হয়ে যায়, হঠাৎ দেখা হয়ে গেল, তখন জিজ্ঞাসা করি, কিরে তোর দশা কী, তোর অবস্থা কী? তার দশা বলতে তার কোন অবস্থা বলবে? শারীরিক না মানসিক না অর্থনৈতিক না বৈবাহিক, কোন অবস্থা বলতে? তখন ওই দশা দ্বারা তার সামগ্রিক অবস্থাটাকে বোঝায়। তেমনিভাবে তরঙ্গেরও কিন্তু দশা আছে। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থানকে তার দশা বলে। আমি আবার বলছি, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে বা সম্যক অবস্থাকে ওই তরঙ্গের দশা বলে। কোনো একটি কণার সামগ্রিক অবস্থা বলতে ওই বিশেষ মুহূর্তে কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি বোঝায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে চিত্রটি আঁকো, তাহলে তোমরা বুঝতে পারবে দশা কী জিনিস। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি যদি এটা φ1 φ2 চিহ্নিত করি, আবার এটাকে Q1 Q2 চিহ্নিত করি, এই বিন্দুকে R1 এটাকে R2 চিহ্নিত করি, তাহলে φ1 এবং φ2 সমদশায় আছে, Q1 এবং Q2 সমদশা আছে, R1 ও R2 সমদশায় আছে। কিন্তু φ1 ও Q1 বিপরীত দশায় আছে, φ2 এবং Q2 পরস্পর বিপরীত দশায় আছে। তাহলে দশা কি আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো।
আশা করি তোমাদের লেখা শেষ। এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্য। যাকে ইংরেজিতে বলা হয় ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ সঞ্চারণকারী একটি কণার একটি স্পন্দনের স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গটি যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। আমি আবার বলছি, তরঙ্গ সঞ্চারণকারী একটি কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গটি যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। সংজ্ঞাটি অন্যভাবে বলা যায়, পরপর দুটি, তোমরা প্রথমে চিত্রটি আঁকো, তারপর বুঝবে। চিত্রটি আঁকো এবং চিত্রটি লক্ষ্য করো। আমরা একটু আগে বলছিলাম P1 এবং P2 সমদশায় আছে, Q1 এবং Q2 সমদশায় আছে। পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটিকে বিভিন্নভাবে বলা যায়। পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এখানে P1 এবং P2 এর মধ্যবর্তী দূরত্ব, এটা তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা লেখার সময় তোমরা এইভাবে লিখবে, ল্যামডা। তাহলে P1 এবং P2 এর মধ্যবর্তী দূরত্বটা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। আবার Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্বটাই হবে ল্যামডা। পরপর দুটি সমদশা সম্পন্ন কোণা মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। আশা করি তোমাদের চিত্রটি আঁকা শেষ। তাহলে আমি যে দুটি সংজ্ঞা বললাম, তোমরা যে কোনো একটি শিখতে পারো। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ যাকে বলা হয় ওয়েভ ভেলোসিটি, যাকে বলা হয় ওয়েভ ভেলোসিটি। তার তরঙ্গ বেগ কাকে বলে? তাহলে কোনো তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের বেগ বলা হয়। কোনো তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের বেগ বলে। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা বুঝেছ। আমাদের পরবর্তী প্রশ্ন, কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন। তোমরা লক্ষ্য করো, কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা জানি কোন একটি তরঙ্গ একক সময়ে যত সম্ভব স্পন্দন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা
প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আবার তরঙ্গ সঞ্চারণকারী একটি কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলা হয়। একে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। তো মনে করি কোনো তরঙ্গ টি সেকেন্ডে সম্পন্ন করে, একটি স্পন্দন। সুতরাং কোনো তরঙ্গ 1 সেকেন্ডে সম্পন্ন করে 1/t এতটি স্পন্দন। তাহলে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে একটা সমীকরণ গঠন করতে পারি। সুতরাং এফ সমান 1/t লিখতে পারি, অর্থাৎ এফটি সমান 1। আর এটি হলো কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, তোমরা খাতায় লিখে নাও। আশা করি তোমাদের লেখা শেষ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে শেষ প্রশ্ন, তরঙ্গ বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তরঙ্গ বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি তরঙ্গ সৃষ্টি কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। আমি আবার বলছি, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে। যেহেতু একটি পূর্ণ স্পন্দনের সময়কে পর্যায়কাল বলে, তাই পর্যায়কাল টি হলে টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে। ল্যামডা দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে? λ/t দূরত্ব। কিন্তু তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ v বলে। কিন্তু তরঙ্গ নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে
তরঙ্গ বেগ ভি বলে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভি সমান ল্যামডা বাই টি বা ভি সমান 1/t ইন্টু ল্যামডা, সমীকরণ নম্বর 1। আবার তরঙ্গ প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। আবার কোনো তরঙ্গ প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক এফ বলে। তাহলে তরঙ্গ টি সেকেন্ডে সম্পন্ন করে একটি স্পন্দন, সুতরাং 1 সেকেন্ডে সম্পন্ন করে 1/t এতটি স্পন্দন। তাহলে কিন্তু 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক এফ বলে। সুতরাং আমরা লিখতে পারি এফ সমান 1/t। এখন আমরা 1 নং সমীকরণে 1/t এর পরিবর্তে এফ বসিয়ে পাই। 1 নং সমীকরণে 1/t এর পরিবর্তে এফ বসিয়ে পাই ভি সমান 1/t এর পরিবর্তে এফ বসিয়ে পাই এফ ল্যামডা। অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এই সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে পারি এবং সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক অংশে থাকবে। তো সুতরাং তোমরা সমীকরণগুলি ভালো করে শিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।